ইনভাইট করে। এভাবে লু ইয়াংজির জীবনে কিছুটা স্বস্তির পরশ আনে। রাতে বাড়ি ফিরে ইয়াংজি রেডিও শুনে নাচতে থাকে। পরদিন বাসে ইয়াংজি দেখে একটি মেয়েকে এক লোক খারাপভাবে ছুঁয়ে দিচ্ছে। ইয়াংজি ছবি তুলে নেয় সাথে সাথে। আর এরপরে সে লক্ষ্য করে একজন ছেলে একটি মেয়েকে বারবার দেখছে। ইয়াংজি মেয়েটিকে জানায় যে ছেলেটি হয়তোবা তাকে পছন্দ করে, সে যেন তাকে একবার সুযোগ দেয়। এরপর দেখতে পাই দুপুরে লু ইয়াংজির জন্য লাঞ্চ নিয়ে আসে। তারপর তারা দুজন মুভি দেখতে যায়। মুভির শেষে দুজন গল্প করছিল। ইয়াংজি বলে লুর কোনো কাজ না থাকলে আগামীকাল তার সাথে সময় কাটাতে পারে। আসলে পরের দিন ছিল ভ্যালেন্টাইন ডে। ইয়াংজি জিজ্ঞাসা করে লু কি কখনো ভ্যালেন্টাইন ডেতে ডেটে গিয়েছিল। লু তখন জানায় তার একটি গার্লফ্রেন্ড ছিল যে কিনা একটি রোগে মারা গিয়েছে। সে যে এতিমখানায় বড় হয়েছে সেখানে একটি ছোট মেয়ের সেই একই রোগে আক্রান্ত। লু মেয়েটির চিকিৎসা করাতে চায় আর এই কারণে সে টাকা জমাচ্ছে। আগামীকাল সে মেয়েটির জন্য ডোনেশন তুলবে কারণ তার কাছে কোনো টাকাই নেই। তখন ইয়াংজি লুকে একটি ভ্যালেন্টাইন ডে ইভেন্টের কথা জানায় যেখানে জিতলে সে অনেক টাকা পাবে এবং বাচ্চাটির চিকিৎসা ঠিকঠাক ভাবে হয়ে যাবে। লু এবং ইয়াংজি ঠিক করে যে তারা একসাথে সেখানে অংশগ্রহণ করবে। এখন সেখানে তারা কি করবে তারই পরিকল্পনা করতে থাকে। এরপর তারা দুজন বাসে উঠে পড়ে। বাসটি পুরোপুরি ফাঁকা ছিল, তাই সুযোগের সদ্ব্যবহার করে তারা কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু বাস ড্রাইভার ব্রেক করলে তারা তা পারে না। যাই হোক, ইয়াংজি বাড়ি ফিরে আসে। রাতে সে তার জামা কাপড় ঠিক করে রাখে এবং সব পরিকল্পনা করে রাখে যে আগামীকাল সে কি কি করতে চলেছে। যেহেতু আগামীকাল তার জন্য খুবই স্পেশাল ছিল, এটাই তার জীবনের প্রথম ভ্যালেন্টাইন ডে যেটাতে সে কোনো ছেলের সাথে বাইরে যেতে চলেছিল। ইয়াংজি খুবই উত্তেজিত হয়ে ঘুমাতে যায়। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ে। বাসে ওঠার পর সে আগের দিনে দেখা ওই দুই ছেলে মেয়েকে দেখতে পায় যারা কিনা এখন এক হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা এখন একজন আরেকজনের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যেটা দেখে ইয়াংজির খুবই ভালো লাগে। তখনই আমরা লক্ষ্য করি যে বাসে ওই খারাপ লোকটি এখন তার পাশে বসেছিল এবং তারই অগোচরে তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করছিল। আর ঠিক এই মুহূর্তে ইয়াংজি তা বুঝতে পারে এবং তাকে ঝটকা দিয়ে সরিয়ে দেয়। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ ইয়াংজি এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো সে ওই কাপড়টি পরেছিল যেটা পরে সেদিন সে ভ্যালেন্টাইন ডে এর জন্য বের হয়েছিল। এছাড়া তার পুরো চামড়া দেখে মনে হচ্ছিল যে সেটা রোদে পুড়ে গিয়েছে। এর উপর আবার তার শুরুতে বালি ভর্তি ছিল, যা দেখে মনে হচ্ছিল যে সে অনেকক্ষণ যাবৎ সমুদ্র তীরে ছিল। ইয়াংজি কিছুতেই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এরপর ইয়াংজি বের হয়ে বাসে চড়ে বসে এবং সেই ভ্যালেন্টাইন ইভেন্টের লোকেশনে যায়, কিন্তু সেখানে কোনো ইভেন্টই হচ্ছিল না। সেখানকার লোকজন তাকে বলে যে ইভেন্ট তো গতকালই হয়ে গিয়েছে, অর্থাৎ রবিবার 14 ফেব্রুয়ারিতে। আসতে 15 ফেব্রুয়ারি সোমবার। ইয়াংজি তাদের কথা কিছুই বুঝতে পারে না। আর এরপর অফিসে গেলে সবাই তাকে একই কথা বলে, আজ সোমবার, অর্থাৎ তার জীবন থেকে একদিন গ্যাপ ছিল। ঠিক তখনই পোস্ট অফিসে এসে প্রতিদিন চিঠি দিতে আসা ছেলেটি আসে, যার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে কেউ তাকে মেরেছে। ছেলেটি তাকে ধন্যবাদ বলে চিঠি দেয় এবং গুড বাই বলে সেখান থেকে চলে যায়। কেন সে তাকে ধন্যবাদ এবং গুড বাই বলেছিল তা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত অফিসের পর সে লুকে খুঁজতে নাচের ক্লাসে যায়, কিন্তু লুর কোনো খোঁজই সে পায় না। সে বুঝতে পারে না যে তার একটি গোটা দিন কোথায় গেল। এরপর সে যায় পুলিশের কাছে তার ডিমেসিং এর অভিযোগ জানাতে, কিন্তু পুলিশ তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং তাকে পাগল ভেবে তাড়িয়ে দেয়। আর এরপর ইয়াংজি বাড়িতে গিয়ে রেডিও শুনতে থাকে। হঠাৎই আলো বন্ধ হয়ে যায় এবং কেউ একজন আলমারির ভিতর থেকে শব্দ করতে থাকে। ইয়াংজি আলমারি খুলে দেখে এক বৃদ্ধ লোক সেখানে বসে আছে। প্রথমে তো সব ভয় পেয়ে যায়। এরপরে সে দেখতে পায় বৃদ্ধটি তাকে তার ছোটবেলার হারিয়ে যাওয়া জিনিসপত্র দিচ্ছিল, যার মধ্যে সেই 37 লেখা চাবিটিও ছিল। বৃদ্ধ তাকে তার বাবা মায়ের একটি ছবিও দেয়। ইয়াংজি তখন তার হারিয়ে যাওয়া দিনটি বৃদ্ধের কাছে চাইলে সে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই ইয়াংজির ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল আর এটা সত্যিই তার স্বপ্নই ছিল। এখন অফিসে যাওয়ার সময় ইয়াংজি একটি ফটো স্টুডিওতে তার ছবি দেখতে পায়। ছবিতে সে সমুদ্রের ধারে বসেছিল। সে স্টুডিওর মালিককে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এটি একটি ছেলে নিয়ে এসেছিল, কিন্তু তার কোনো অ্যাড্রেস সে রেখে যায়নি। অফিসে গিয়ে তার পোস্ট অফিসের বক্সে চাবি খুঁজলে তার মাথায় আসে যে সব পোস্ট অফিসের বক্সের নাম্বার চাবিতে খোদাই করা থাকে, অর্থাৎ তার কাছে থাকা চাবিটি কোনো না কোনো পোস্ট অফিস বক্সের নাম্বার ছিল। সেই সাথে তার এটাও মনে পড়ে যায় যে ডাইনামের যে ছেলেটি প্রতিদিন আসতো তার চিঠি নিয়ে সেই ছেলেটির নাম্বারও 37 ছিল। আর সবচেয়ে আজব ব্যাপার হলো যে দিনটাই তাকে ধন্যবাদ এবং গুড বাই বলে গিয়েছে, তারপর থেকে ডাই আর সেখানে আসেনি।
কোনো ধরনের কোনো চিঠিও দেয়া নেই। তাই ইয়াংজি অনেক বেশি কৌতূহল হয়ে পড়ে এবং তার পুরনো বাড়িতে চলে যায় তার চাবিটি আনতে। সে তার মায়ের কাছ থেকে লুকিয়ে চাবিটি নিয়ে চলে আসছিল, কিন্তু তার মা তাকে দেখে ফেলে। এরপর সে তার মায়ের সাথে লাঞ্চ করে। তার মা বলে সোশ্যাল মিডিয়াতে এমি নাম দিয়ে যে কিনা তার ছবিতে সবসময় লাইক কমেন্ট করে সে আর কেউ নয়, তার মা ছিল। এটা শুনে ইয়াংজি পুরোপুরি অবাক হয়ে যায়। এখন চাবি নিয়ে ইয়াংজি বাড়িতে বসে ইন্টারনেটে তার ছবির সমুদ্রটি খুঁজতে থাকে, কিন্তু পায় না। পরের দিন অফিস শেষে বসকে জিজ্ঞাসা করে যে সে কি পিও বক্স নাম্বার দিয়ে পোস্ট অফিসের অ্যাড্রেস খুঁজে বের করতে পারে। বস বলে যে সে পারবে না। এরপর সে অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নেয় এবং বিভিন্ন শহরে পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিস বক্স তার চাবি দিয়ে খোলার চেষ্টা করে। এছাড়া সে বিভিন্ন সমুদ্রের তীরে গিয়ে সেই জায়গাটিতে আগে এসেছে কিনা বের করার চেষ্টা করতে থাকে। অবশেষে বক্স নাম্বার 37টি খুঁজে পায়, তাই চাবিটি দিয়ে সে বক্সটি খুলেও ফেলে। বক্সটি ভর্তি চিঠি এবং একটি ম্যাপ ছিল। ইয়াংজি ম্যাপ ফলো করে এটি সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছায়। সেখানে বসে সে সবগুলো চিঠি পড়তে থাকে। এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে টাই নামের ছেলেটিকে দেখানো হয়। টাই ছোটবেলা থেকেই খুব ধীর গতির ছিল, ঠিক যেমনটি ইয়াংজি অনেক ফাস্ট ছিল। সে সব কাজ এত আস্তে আস্তে করত যে সবাই তাকে কচ্ছপ বলে ডাকতো। এমনকি টাই ঘড়িও খুব স্লো দেখতো, এজন্য স্কুল তাকে বেশ বলি হতে হতো। বড় হওয়ার পর সে তার ধীরগতি হওয়ার সুবিধা নিয়ে বাসের ড্রাইভার হয়ে যায়। পোস্ট অফিসে প্রতিদিন টাই ইয়াংজিকে দেখতে আসতো, কারণ তারা দুজন ছোটবেলার বন্ধু ছিল। ইয়াংজির টাইয়ের কথা কিছুই মনে নেই, কিন্তু টাই এর ভালো মতোই ইয়াংজির কথা মনে আছে। হাই স্কুলে থাকতে একদিন তাদের বাসে পরিচয় হয়, আর এরপর থেকে টাই প্রতিদিন ইয়াংজির জন্য অপেক্ষা করত। কিন্তু ইয়াংজি কখনোই তা লক্ষ্য করত না। একদিন ইয়াংজি কোথাও একটা চলে যায়, মাঝখানে অনেক বছর কেটে যায়, তাদের আর দেখা হয় না। একদিন বাসে টাই আবার ইয়াংজিকে দেখতে পায়। তখন ইয়াংজি বড় হয়ে গিয়েছিল এবং বাসে করে অফিসে যাচ্ছিল, আর এরপর থেকে বাসে প্রতিদিনই টাই তাকে দেখত। কিন্তু টাইকে কখনোই সে খেয়াল করেনি। সে প্রতিদিনই ইয়াংজির অফিসে যেত তাকে চিঠি দিতে, আর এই ফাঁকে সে ইয়াংজিকেও দেখে নিত। সে কখনোই ইয়াংজিকে তার মনের কথা বলার সাহস পায়নি। এভাবে দিন কাটতে থাকে। একদিন হঠাৎই ইয়াংজির অফিসে টাই লুকে দেখতে পায়। ইয়াংজি লুকে ডেটের জন্য বলতেই টাইয়ের মন খারাপ হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখতে পায় লু কাউকে ফোন করে আই লাভ ইউ বলছে। এরপর টাই লু এর পিছনে পিছনে যায়। টাই এক মেয়ের সাথে দেখা করে, যে মেয়েটি লুর প্রেমিকা ছিল। লুর প্রেমিকা এখানে প্রতিদিনই তার জন্য খাবার বানিয়ে দিত এবং সে তাই ইয়াংজিকে খাইয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করত। অর্থাৎ স্পষ্টভাবে লু ইয়াংজির সাথে চিট করছিল, যে ব্যাপারে না জানায় ইয়াংজি তো খুবই খুশি ছিল। এখন যেদিন দুজন সিনেমা দেখতে যায়, টাই তার বাস নিয়ে হলের সামনে দাঁড়িয়ে থাকে। পুলিশ এত বড় বাস হলের সামনে দেখে ঝামেলা করে, কিন্তু তবুও টাই সেখান থেকে সরতে চায় না। ঠিক তখনই তারা দুজন বেরিয়ে আসে এবং টাইয়ের বাসে উঠে পড়ে। ওই রাতে তারা কাছাকাছি আসতে যাবে, ঠিক তখনই টাই বাসে কড়া ব্রেক করে, যার ফলে তারা আর কাছাকাছি আসতে পারে না। আর এই দৃশ্যটি আমরা প্রথম দিকেই দেখেছিলাম। তারপর ইয়াংজি বাস থেকে নেমে গেলে কিছু গুন্ডা প্রকৃতির ছেলেরা বাসে উঠে পড়ে এবং লুকে মারতে শুরু করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে লু নিজেও একজন গুন্ডা টাইপের ছেলে ছিল। সুযোগ পেয়ে টাই নিজের রাগ কমাতে তাদের সাথে মিলে লুকে মারতে শুরু করে, সাথে লুর মারও খায়। এই জন্যই ভ্যালেন্টাইন ডের পরের দিন পোস্ট অফিসে টাইয়ের চেহারার এই অবস্থা ছিল। এখন রাতে মারামারির পর ক্লান্ত হয়ে টাই তার বাসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে এক অকল্পনীয় ব্যাপার সে দেখতে পায়। শহরে সব মানুষেরা, গাড়ি ঘোড়া সবকিছুই স্থির হয়ে গিয়েছিল, একদমই স্ট্যাচুর মতো। শুধুমাত্র টাই একা নড়াচড়া করতে পারছিল। টাই একটি সাইকেল নিয়ে স্তব্ধ হয়ে যাওয়া শহর ঘুরতে থাকে। এক জায়গায় বাসে টাই ইয়াংজিকে দেখতে পায়। ইয়াংজির পাশে বসে সেই বেয়াদব লোকটি যখন তার বুকে হাত দিতে যাচ্ছিল, তখনই সব থমকে গিয়েছিল। টাই ইচ্ছা মতো লোকটিকে মারে এবং বাস থেকে নামিয়ে দেয়, আর এরপরে সেই ইয়াংজিকে পাশে বসিয়ে বাসটি চালাতে থাকে। তখনই আমরা টাইয়ের মুখে শুনতে পাই যে কিভাবে প্রথম তাদের দুজনের পরিচয় হয়েছিল। এক অ্যাক্সিডেন্টে টাইয়ের বাবা মা দুজনেই মারা যায় এবং টাই একদমই অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে থাকে। সেই হসপিটালে টাই এবং ইয়াংজির দেখা হয়। হসপিটালে তাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। টাই এখানে তার বাবার লেটার বক্সের একটি চাবি ইয়াংজিকে দিয়ে দেয়, যাতে করে ইয়াংজিকে সে চিঠি লিখতে পারে। এরপর টাই সুস্থ হয়ে হসপিটাল ত্যাগ করে, কিন্তু ইয়াংজির কোনো চিঠি আসে না। ঠিক এভাবে অনেক দিন কেটে যায়, আর এরপরে কি কি ঘটেছিল তা তো আমরা অলরেডি দেখেছি। এখন বর্তমান সময় টাই ইয়াংজিকে সমুদ্র পাড়ে নিয়ে যায়, তার সাথে অনেক ছবি তোলে। সারাদিন অনেক ভালো সময় কাটায় সে। তাই সন্ধ্যাবেলায় যখন বাসে করে যাচ্ছিল, তখন সে আরো একজন লোককে দেখতে পায় যে তার মতো স্বাভাবিক ছিল। টাই তাকে
জিজ্ঞাসা করে যে সে কে, সে কিভাবে স্বাভাবিক রয়েছে। তখন আমরা লোকটির পরিচয় জানতে পারি, সে হলো ইয়াংজির হারিয়ে যাওয়া বাবা। লোকটি জানায় যে সেও টাইয়ের মতো ধীর গতির লোক, অর্থাৎ সে সবকিছুই অনেক ধীরে দেখে এবং ধীরে করে। তাদের মতো যারা আছে তাদের জীবনে 20 বছর পর পর এমন একদিন আসে যখন তাদের চারপাশ থমকে যায়, সব বন্ধ হয়ে যায়। যেহেতু ধীর গতিরা জীবনে এমনি পিছিয়ে পড়ি, তাই তাদের একটু এগিয়ে দিতেই এই ব্যবস্থা। এখানে ইয়াংজির বাবা আরো জানায় যে তিনি একদিন টোফু কিনতে বের হয়েছিলেন। তখনই তার মনে হয় যে তার জীবন বৃথা, সবকিছু ধীরে হওয়ায় সে জীবনে কিছুই করতে পারেনি। তাই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং একটি বিল্ডিং এ যান লাফ দেওয়ার জন্য। তখনই তার চারপাশ প্রথমবারের মতো থমকে যায়। এই অনুভূতি ছিল অন্যরকম। এই মুহূর্তে ইয়াংজির বাবা সিদ্ধান্ত নেয় যে তিনি মারা যাবেন না, বরং দূরে কোথাও চলে যাবেন, তার পরিবার থেকে অনেক দূরে। এখন কথাবার্তা শেষে সেই ইয়াংজির বাবা চলে যাচ্ছিল, ঠিক তখনই টাই তাকে ডেকে তার মেয়ের সাথে একটি ছবি তুলে রাখে। আর এরপর সে ইয়াংজিকে খুবই যত্নের সাথে তার বাড়িতে দিয়ে আসে। পরের দিন সে ম্যাপ এবং চিঠি নিয়ে ইয়াংজির কাছে যায় এবং তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়, যা আমরা আগেই দেখেছিলাম। আর এবার আমরা দেখতে পাই যে ওই দিন পোস্ট অফিস থেকে বের হওয়ার সাথে সাথেই তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সে ব্যাপারে ইয়াংজি জানতো না। তবে এখন পর্যন্ত তার সাথে ঘটা সকল কাহিনী জেনে ইয়াংজি অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপর থেকে ইয়াংজি সেই পোস্ট অফিসে চাকরি করতে থাকে যেখানে 37 নম্বর বক্সটি ছিল, এবং আশায় থাকে যে কেউ একদিন বক্সে চিঠি দিতে আসবে এবং সে তাকে ধরে ফেলবে। এভাবেই 1 বছর কেটে যায়। আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসে। ইয়াংজি ভাবতে থাকে এবারও তাকে ভ্যালেন্টাইন ডে তে একাই থাকতে হবে। তবে সেখানেই সেদিন চলে আসে টাই। টাইকে দেখে ইয়াংজি চিনতে পারে এবং কাঁদতে শুরু করে। ইয়াংজির জন্য টাই টোফু নিয়ে এসেছিল। ইয়াংজির বাবা যখন শেষবারের মতো বের হয়েছিল, ইয়াংজি তাকে টোফু আনতে বলেছিল, আর তাই তিনি টাইকে বলেছিল যে তার মেয়ের জন্য সে যেন টোফু নিয়ে যায়। ইয়াংজি এটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই সুন্দর লাভ স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।